গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প কর্নেল হিমাদ্রি শেখরের অভিযানের কাহিনী। চাঁদের গায়ে চাঁদ। রচনা ইভান গুপ্ত। প্রচ্ছদ ডিভাইন কমেডি। আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। শব্দগ্রহণ অপু আইচ। সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুরু করার আগে একটা অনুরোধ আছে, ভালো লাগলে লাইকের সাথে সাথে হাইপটাও করে দেবেন কিন্তু। শুনুন চাঁদের গায়ে চাঁদ। এত দেরি হলো তোমার? কখন থেকে পথ মানে দেখকে দাঁড়িয়ে আছে? আরে কারখানা থেকে বেরোতে দেরি হলো যে, তারপর আবার গায়ের চোখ বাঁচিয়ে আসা। তোর দাদা তো আবার লোক ফিট করে রেখেছে আমার নজরে রাখতি। এইভাবে নুক্কে নুক্কে দেখা করতে আর ভালো লাগে না। আর কদিন সবুর কর, টাকা কিছু না জমলি দুজনে শহরে যাবো কেমন করি বল দেখি। কলকাতা শহর, সেইখানে সব মেয়ে ছেলেরা রাস্তায় ফুক ফুক সিগারেট খায়, ছেলে মেয়ে সব জড়াজড়ি করে বসে থাকে। মেয়েদের গায়ে কি সুন্দর গন্ধ। মরণ দশা আমার। বলি, সংসার পাততে গেলি সে শহরের কোথায় যেতে হয়, কি করতে হয়, সে খোঁজ নেছো কি? নাকি খালি মেয়েদের গায়ের গন্ধ শুকিয়ে বেড়াও? কি যে কস তা ঠিক নাই। আরে পাশ দিয়ে হেঁটে গেলেই তো নাকে সুবাস আসে নাকি। সব খোঁজ নিয়েছি, আমার ওই রঙের কারখানার মালিক সব ব্যবস্থা করে দেবে। ব্যাংকে টাকা তোলার মেশিনের গার্ড হব, কথা সব হয়েই আছে। নে এবার একটু কাছে আয় দেখি। কলকাতা গিয়ে আমি স্বর্গের সিঁড়ি চড়বো। স্বর্গের সিঁড়ি আছে তো, সেই সিঁড়ি আপনি আপনি চলে, উপরে যায় নিচে নামে, রোজ চড়বো। খালি সিঁড়ি দিয়ে ওটা নামা করবি, রান্না বান্না ঘরের কাজ কিছু করবি নি? হ্যাঁ দাদা, তাহলে বিষে আমার ঠিক কথাই বলেছিল। মন্ডলের কৌতরে আমি ওয়ার্নিং দিছিল, আমার বোনের সাথে পুষ্টি নষ্টি করবি না, করবি তোরে মেরে ফেলে দেব। আমি টিয়ার ভালোবাসি, বিয়ে করতে চাই, আমার কোনো খারাপ মতলব নাই দাদা। আমি তোরে আগে বলেছিলুম মাধব নিচু চাপ হয়ে ঘরের মেয়ের দিকে তাকা। আজ আমি তোরে সালাম মেরে ফেলবো তোরে। মুখে কালি দিয়ে যাতে ছেলের সাথে আসনাই করো, এমন বলে কাজ নেই। বাঘের পেটে কি আছে, এটাকে হাত পা বেঁধে ফেলে দিয়ে চল বলে। তোর মাধবের প্রাণ পাখি উড়ে গেছে,
এবার তুইও আরাম জাতি। এই চল সবাই চল। না না, কে আছো, কে আছো, বাঁচাও বাঁচাও আমারে, না না না, বাঁচাও বাঁচাও আমারে, কে আছো, দাদা দাদা, না 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 না, বাঁচাও বাঁচাও, না 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 না, বাঁচাও বাঁচাও, না না না। ওই দূরে জলের মধ্যে কি একটা চিকচিক করছে কর্নেল। ওই আবার আবার হারিয়ে গেল। রাখাল, ওদের খুব কাছাকাছি গেলে মুখ দিয়ে আক্ষেপের শব্দ বেরোবে। নাগালে পেলে হাত বা পায়ের আঙুল কেটে নেয়। হ্যাঁ, বলেন কি? ওগুলো কামট, হাঙরের ওই খোকা এডিশন বলতে পারো। কি রাখালদা, জলে সাঁতার কাটবেন নাকি? রাখালদা ঝোলা মুখে আমার দিকে একবার তাকালো, উত্তর দিল না। আমরা তিনজন, মানে কর্নেল হিমাদ্রি শেখর চৌধুরী, রাখাল ব্যানার্জি আর আমি শুভ্র সরকার, চলেছি সুন্দরবনের পাথর প্রতিমা নামক জায়গায়। আমাদের এই জানুয়ারি মাসে সুন্দরবনের লঞ্চ যাত্রা নিছক প্রমোদ ভ্রমণ নয়। কেন নয় সেটা বলার আগে কর্নেল সম্পর্কে আরেকটু বলে নেওয়া দরকার। ইন্ডিয়ান আর্মি থেকে স্বেচ্ছা অবসর নেন কর্নেল 42 বছর বয়সে। যৌবন বয়সে কর্নেল খুব ভালো শিকারীও ছিলেন, তবে শিকার করা ছেড়ে দিয়েছেন নিজে থেকেই, শিকার নিষিদ্ধ হওয়ার অনেক আগেই। বর্তমানে কর্নেল পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সীমানা নিরাপত্তা উপদেষ্টা। বাংলাটা একটু খটোমটো, ইংরেজিতে স্টেট বর্ডার সিকিউরিটি অ্যাডভাইজার, ছোট করে বললে স্টেট BSA। বিয়ে থা করেননি। মধ্য কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন সার্কাস অ্যাভিনিউতে কর্নেলের দোতলা বাড়ি। উনি একাই থাকেন, আর রান্নার লোক গৌরাঙ্গদা ও কাজের মাসি রাঙাদিকে ধরলে বাড়ির জনসংখ্যা 3। একটা কুকুর ছিল কর্নেলের, গোল্ডেন রিট্রিভার, নাম কাজরি। জন্ডিসে মারা গেছে বছর 2 আগে। কর্নেলের একটি বোন আছে, তিনি স্বামী ও কন্যাকে নিয়ে দক্ষিণ ভারতের পণ্ডিচেরিতে থাকেন। 2 বছর কি 3 বছরে একবার সপরিবারে এসে মাসখানেক করে কাটিয়ে যান। কর্নেলকে আমি হিমু কাকা বলে ডাকি। হিমু কাকা, রাখালদা ও আমি কেউ পরস্পরের আত্মীয় নই। আমরা 3 জন অসমবয়সী বন্ধু। রাখালদার কলেজ স্ট্রিটে একটা বড় বইয়ের দোকান আছে। রাখালদার সাথে আমার পরিচয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন। সব বই তো আর কেনাও যায় না, আর লাইব্রেরিতেও সবসময় পাওয়া যায় না। রাখালদার পুস্তক ভাণ্ডার দোকান থেকে নিয়ে পড়তাম মলাট দিয়ে, আবার ফেরত দিয়ে দিতাম। এই পুস্তক ভাণ্ডারেই একদিন আলাপ হলো কর্নেলের সাথে। কর্নেল শিকার নিয়ে কয়েকটা বইও লিখেছেন। ওনার জঙ্গলি কথা বইটি তখন সবে বেরিয়েছে। কর্নেল রাখালদার বিশেষ অনুরোধে গিয়েছিলেন সেই বইয়ের কিছু কপিতে সই করতে। তখন রাখালদা ওনার সাথে আমার আলাপ করিয়ে দেন। তারপর বেশ কিছু বছর কেটে গেছে। এই কিছু বছরে কর্নেল হিমাদ্রি হয়ে গেছেন আমার হিমু কাকা। আমি সাংবাদিকতায় অনার্স করে এখন কলকাতা আকাশবাণী ট্রান্সমিশন এক্সিকিউটিভের চাকরি করি। বছর 2 হলো ঢুকেছি। এরপর কিছু ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে আরও পদোন্নতির সুযোগ আছে। আমরা 3 জন একসাথে বেশ কিছু জঙ্গলে ঘুরেছি ইতিমধ্যেই। জঙ্গলে লুকিয়ে চুরিয়ে গাছ কাটা, জানোয়ার মারা লেগেই আছে। সেগুলো খুব বেড়ে গেলে পোচিং আটকাতে সরকার থেকে হিমু কাকাকে পাঠানো হয়। পোচার বা চোরা শিকারীদের চক্র খুব শক্তিশালী,
ওরা কাউকেই রেয়াত করে না, এমনকি ফরেস্ট গার্ডদেরও মেরে দেয়। কাকা ওনার মিলিটারি ট্রেনিং ও শিকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন সব ব্যবস্থা নেন যে বেশ কিছু পোচিং চক্র ইতিমধ্যেই ধরা পড়েছে। কাজেই হিমু কাকা শুধু সীমান্ত সুরক্ষা নয়, জঙ্গল সুরক্ষার কাজেও বহাল আছেন। হিমু কাকার এই ভূমিকা সম্পর্কে কিছু উচ্চ পর্যায়ের সরকারি আমলা ছাড়া আর কেউ কিছু জানে না। কাকা কোথাও গেলে আমরাও ওনার সাথে যাই। প্রকৃতির কাছাকাছি কদিন থেকে আসা, জঙ্গল ঘোরা দুটোই হয়ে যায়। ওহে সানশাইন, কোথায় গেলে? যাই কাকা। কাকা ডাকছেন। সানসাই কি ভাবছেন তো? একটা গুঁড়ো সাবানের বিজ্ঞাপনে বলা হতো শুভ্রতার চমক। সেই থেকে হিমু কাকা শুভ্রকে করে দিলেন সানসাইন। আর রাখালদাকে মাঝে মাঝে কি বলে ডাকে জানেন? ওই রাখাল ছেলেকে ইংরেজিতে যা বলে আর কি, কাউবয়। আসছি এক্ষুনি। চিংড়ি মাছের বড়া আর কফি, সারেং সাহেবের নিজের হাতে বানানো। আরে নাও নাও, হাত লাগাও সানশাইন। হ্যাঁ এসো কাউবয়, পাথর প্রতিমা আসতে এখনো দেরি আছে। বাহ, সারেং মনসুর মিয়ার এলেম আছে। চিংড়ির বড়া বেশ খাসা হয়েছে। আমরা কাকদ্বীপ থেকে ভেসেলে ওঠার সময় দেখলাম কাকা বেশ বড় বড় চিংড়ি কিনে সারেং সাহেবকে দিলেন। এখন বুঝলাম এই ছিল প্ল্যান। হিমু কাকার সঙ্গে বেরিয়ে পড়ার এটা একটা প্লাস পয়েন্ট জানেন। কাকা যেখানেই যান, সেটা যত দুর্গম স্থানই হোক, ভালো খ্যাটনের ব্যবস্থা কাকা যে করেই হোক করে ফেলেন। খাদ্যরসিক কর্নেল নিজেও খুব ভালো রান্না করতে পারেন। তার এই খাদ্যরসিক স্বভাব নিয়ে কিছু মন্তব্য করলে বলেন, আমার তো পেটের সাথে মনের বিয়ে হয়ে গেছে ভাই, তাই একটু খেয়াল রাখতে হয় দাম্পত্য কলহ যাতে না হয়। মাঘ মাস পড়ে গেছে, কিন্তু ভেসেলে ঠান্ডা লাগছে না। সকাল 11:30, ঝকঝকে রোদ উঠেছে। সেই রোদ নদীর মেটে রঙের জলে পড়ে যেন আয়না ভাঙার টুকরো জলে ছড়িয়ে দিচ্ছে। আমরা বন দপ্তরের ভেসেলের ডেকে বসে আছি সবাই। চারিদিকে শুধুই জল। অনেক দূরে দিক চক্রবাল রেখার কাছে পার দেখা যাচ্ছে। মাঝে মাঝে খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দুপাশে ছোট ছোট দ্বীপ, হেতাল ও গরান গাছের জঙ্গলে ভরা। সুন্দরবন এক অন্য জগৎ। যে সুন্দরবনে আসেনি, সে বাংলার সম্পূর্ণ রূপ দেখেইনি। কর্নেল স্যার, আপনি বোধহয় এর আগেও এই অঞ্চলে এসেছেন। হিমু কাকা কফিতে শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে ওনার উইন্ডসর পাইপে তামাক ভরতে ভরতে বললেন, সে আমার যৌবন বয়সে এসেছিলাম, তখন এখানে বাঘের উপদ্রব অনেক বেশি ছিল, জঙ্গলও অনেক গভীর ছিল। সেই সময়ের সুন্দরবন দেখলে সত্যিই ভয় পেতে কাউবয়। বাঘ শিকার করেছিলেন? হ্যাঁ, করতে হয়েছিল। সেটা ছিল লুথিয়ান দ্বীপের জঙ্গল। আমরা সেই দ্বীপের পাশ দিয়েই যাব। সেই বাঘ পুরোপুরি মানুষ খেকো হয়ে গিয়েছিল। অবশ্য সুন্দরবনের তো সব বাঘই মানুষ খেকো। মানুষ খেকো নয় হিমু কাকা, সব খেকো। ভালো বলেছ সানশাইন। সে গরু, মুরগি, মাছ, মানুষ সবই খায়। তবে এটা ওয়াজ অন আ স্পেশাল ডায়েট। অনলি মানুষ ফর লাঞ্চ অ্যান্ড ডিনার। দুটি মহিলা, একটি জোয়ান পুরুষ আর একটি অল্প বয়সী ছেলেকে মেরে খেয়েছিল। বেটাকে মারতে আমায় 3 দিন অ্যাটেম্প্ট নিতে হয়েছিল। বলুন না কর্নেল, গল্পটা পৌঁছতে তো এখনো অনেক দেরি আছে। তাহলে কাউবয় আর এক রাউন্ড কফি হয়ে যাক। যাও গিয়ে বলো। আমিও একটু জুত করে ততক্ষণ পাইপে দুটো টান দিয়ে নিই। শীতের মিঠে রোদে নদীর হাওয়া গায়ে মেখে নদীর বুকে ভেসেলে করে যেতে যেতে গল্প শোনার মজাই আলাদা। কর্নেল তার পাইপে বিদেশি তামাক গুঁজছেন। এরপর পাইপে অগ্নিসংযোগ, তারপর নিমিলিত চোখে বুঁদ হয়ে বসে থাকবেন আর ভুরুক ভুরুক মিষ্টি গন্ধের ধোঁয়া ছাড়বেন।
এই সময় তাকে কিছু জিজ্ঞাসা করলে উত্তর পাবেন না, শুধুই অল্প অল্প মাথা নাড়বেন। রাখালদা নিচে গেছে কফির ব্যবস্থা করতে। তার মানে আমি ও আপনারা কয়েক মিনিট একান্তে কথা বলতেই পারি। আমার নাম তো আগেই বলেছি, শুভ্র সরকার। আমার বাড়ি বরানগরের শ্রীমানী পাড়ায়। বাড়িতে বাবা, মা আর ছোট ভাই আছে। বাবা গত বছর রিটায়ার করলেন পোর্ট ট্রাস্ট থেকে। ভাই সৌমেন কলেজে পড়ছে, ইকোনমিক্সে, ফাইনাল ইয়ার। কর্নেলকে বাড়ির সকলেই চেনে, পছন্দও করে। বাবা তো কর্নেলকে পেলেই ওনার সাথে দাবা খেলতে বসে যান। কর্নেল বেশ ফর্সা আর লম্বা, পুরো 6 ফুট 1। এই বয়সেও মেধহীন টানটান কাঠামো, চওড়া বুক ও কাঁধ, মাথার ব্যাকব্রাশ করা চুল কাঁচা পাকা। আর আছে একটি পুরুষ্টু চাড়া দেওয়া অল্প অল্প পাক ধরা গোঁফ। এক কথায় বলা যায় মিলিটারি মার্কা গোঁফ। কর্নেলের মুখ চোখ বেশ ধারালো, ঘন ভুরুর নিচে চোখ দুটো মনে হয় অন্তর্ভেদী। আর কর্নেলের পেয়ারের কাউবয় পুরো দই মাখন রাবড়িপুষ্ট নাদুস নদুস, থলথলে শরীর, মাথায় গোল চকচকে টাক, টাকের দুপাশে চুল আছে, সেই চুল আবার বেশ ঘন। মধ্যপ্রদেশে যেটি আছে সেটি এখনো ভুঁড়ির মর্যাদা না পেলেও দ্রুত সেই দিকেই এগোচ্ছে। কর্নেল অনেকবার বলা সত্ত্বেও রাখালদার শরীর চর্চার দিকে আর পা বাড়াননি। রাখালদার কর্নেলকে বলার সাহস নেই, কিন্তু আমাকে বলেছেন, দেখো শুভ্র, সুস্থ শরীরকে ব্যস্ত করে কি কোনো লাভ আছে? আমার শরীর এবং তার বাড়তি চর্বি, এই সবটা নিয়েই তো আমি, নাকি? সবটা নিয়েই তো আমার আইডেন্টিটি। এর একটা অংশকে বিদায় করা মানে তো নিজের আইডেন্টিটিকেই খর্ব করা, ঠিক না? আমি আর বলিনি যে রাখালদা উডি অ্যালেনের দর্শন সুবিধা মতো ব্যবহার করছে। একজন দশাশয়ী ও একজন নাদুস নুদুসের মাঝে আমি, কর্নেলের সানশাইন, হলাম রোগা পাতলা মাঝারি উচ্চতার ক্যান্ডিডেট। আমি যাই খাই না কেন ওজন কিছুতেই বাড়ে না। যাই হোক, এবার আসল কথায় আসি। আমাদের 3 জনের এই পাথর প্রতিমা যাওয়াটা কিন্তু নিছক প্রমোদ ভ্রমণ নয়। কর্নেল ঝেড়ে কেশে বিস্তারিত না বললেও এইটুকু বুঝেছি, সুন্দরবনের কিছু গ্রাম ও তার সংলগ্ন জঙ্গল জুড়ে শুরু হয়েছে এক তেঁদোর বাঘের উপদ্রব। মানুষ মারছে, কিন্তু বাঘটিকে ধরাও যাচ্ছে না, মারাও যাচ্ছে না। এখনো অবধি 11 জন নানান বয়সী মানুষ মারা গেছে 5টি গ্রাম জুড়ে। বাঘটিকে বারংবার ধরতে গিয়ে বিফল হয়ে বন দপ্তর হাল ছেড়ে দিয়েছে। সরকারি উচ্চ পর্যায়ে বাঘটিকে মারার ছাড়পত্র নিম গেলার মতো করে দিয়ে দিয়েছে, কিন্তু সেই বাঘের টিকির দেখা নেই। না, ভুল হলো, বাঘের লেজের দেখা নেই। অবশেষে ডাক পড়েছে আমাদের কর্নেল সাহেবের। যদি সত্যিই মানুষখেকো বাঘটিকে কর্নেল মারতে পারেন, তাহলে আমরাও কর্নেলকে বাঘ শিকার করতে দেখতে পাব। সেটা একটা বড় প্রাপ্তি হবে। চলুন এবার কর্নেলের পাশে গিয়ে বসা যাক। রাখালদা একেবারে কফি নিয়েই এসেছে দেখছি। চলুন কফি খেতে খেতে শোনা যাক কর্নেলের শিকার কাহিনী। বাঘটার কথা শুনে 2 রাত্রি ওত পেতে বসে রইলাম একটা অর্জুন গাছের ডালে মাচা বেঁধে। একটা নধর ছাগল বেঁধে রেখেও কোনো লাভ হলো না। তারপর এলো 3য় অ্যাটেম্পটের পালা। সে বাঘটার শেষ কিল ছিল, মানে যাকে শেষ মেরেছিল, সেটা ছিল ডুমুর ঝাঁকি গ্রামে। একটা 12 বছরের কিশোর ছেলে গরু চড়িয়ে বাড়ি ফিরছিল সন্ধে নাগাদ, আর বাঘটা লুকিয়েছিল একটা খাঁড়ির মুখে। এক লাফে ছেলেটার উপর এসে পড়ে আর তার ঘাড় কামড়ে ধরে তাকে জঙ্গলে নিয়ে যায়। যা বলছি তোমাদের, সেটা তো আর আমার চোখের সামনে হয়নি। পায়ের ছাপ, রক্তের দাগ, এসব দেখে রিকনস্ট্রাক্ট করে বলছি। তবে কিল র্যাগিংয়ে রক্তের দাগ খুব অল্প ছিল, প্রায় ছিলই না। কেন কাকা, বাঘ মুখে করে নিয়ে গেলে তো কামড়ের জায়গা থেকে
রক্ত বেরোবে, মৃতের শরীরের কোনো অংশ জমিতে ঘষ্টানোর দাগ থাকবে, এভিডেন্স তো অনেক থাকার কথা। না, সব সময় সেটা হয় না সানশাইন। বাঘের দাঁত কিভাবে কামড়ে ধরে আছে তার উপর নির্ভর করে ক্ষতস্থান থেকে কতটা রক্ত বেরোবে বা আদৌ বেরোবে কিনা। আর ঘষ্টানোটা নির্ভর করে বাঘ কিলের কোন জায়গাটা কামড়ে ধরেছে তার উপর। মাঝামাঝি অংশে ধরলে হাত বা পা মাটিতে, তেমন না ঘষ্টানোরই কথা। ছেলেটা ছিল রোগা পটকা, ছোটোখাটো। বাঘ তাকে এমনভাবে তুলে নিয়ে গিয়েছিল যে শরীরের কোনো অংশই মাটির স্পর্শে আসেনি। লুথিয়ান দ্বীপের জঙ্গলে ঢুকেছিল বাঘ, এইটুকু বুঝলাম, কিছু ওই ঝোপে লেগে থাকা রক্তের চিহ্ন দেখে। ঝোপ পেরিয়ে আরও 8 কিলোমিটার মতো জঙ্গলের মধ্যে সেঁধিয়েছি, শুধুমাত্র বাঘ বাবাজির পায়ের ছাপ ভরসা করে। পায়ের ছাপ এটাও বলছিল যে বাঘটার হাঁটতে সমস্যা হচ্ছে। এ অঞ্চলের মাটি নরম, তাই পায়ের ছাপ অধিকাংশ ক্ষেত্রে ভালোই পড়ে। বাঘ একটা প্রায় শুকনো নালার মধ্যে ঢুকেছে মনে হলো। নালার ধার দিয়ে 10-12 পা এগোতেই দেখলাম একটা ল্যান্টানা ঝোপের আড়ালে ছেলেটার মৃতদেহ পড়ে আছে। বাঘ তার ডান উরুর খানিকটা খেয়ে মড়ি রেখে গেছে। তখন দুপুর 2-2:30 হবে। ঠিক করলাম মড়ির কাছেই বসতে হবে। এই সুযোগ হাতছাড়া করলে আর পাওয়া যাবে না। আমার সঙ্গে তখন .454 ডাবল ব্যারেল রাইফেল। খানিক দূরে একটা বেশ বড় কেওড়া গাছে উঠে বসলাম। কাকা একটু থামলেন, পাইপে বরকেন রিফ তামাক ভরে পাইপ ধরালেন। ব্যাস, এবার নিমিলিত চোখে কিছুক্ষণের জন্য হিমু কাকা সাইলেন্ট মোডে চলে যাবেন। কাকা ভুসভুস করে ধোঁয়া ছাড়ছেন, আর আমরা ধৈর্য ধরে বসে আছি। রাখালদা সবে উসখুস করতে শুরু করেছে, এমন সময় একটা অদ্ভুত শব্দ শুনলাম। এটা আবার কোন জায়গা রে বাবা? দূরে পাড়ের কাছে কিছু বউ ঝুঁকে পড়ে কি তুলছে যেন, আর সবাই মিলে উলু দিচ্ছে। কি ব্যাপার শুভ্র, কারোর বিয়ে নাকি? বিয়ে নয় হে, চারিদিকে নোনা জল, সেই জল বঙ্গোপসাগরের, আর তার সাথে কোথাও মিশেছে গঙ্গার মিঠে জল। সেই জল নিতে এসেছে। বালির মধ্যে গর্ত করে অপেক্ষা করে, একটু বাদেই গর্ত মিঠে জলে ভরে যায়। সেই জল পাত্রে ধরে নেয়। একে বলে জল কাটা। সবাই মিলে উলু দেয় যাতে সেই আওয়াজে বাঘ কাছে না ঘেঁষে। এ তো ডেঞ্জার জায়গা কর্নেল। ওয়ান অফ আ কাইন্ড কবয়, ওয়ান অফ আ কাইন্ড। বিশ্বের 3টে বলার মতো ম্যানগ্রোভ ফরেস্টের একটা আমাদের এই সুন্দরবন। সত্যি এই থমথমে পরিবেশে ডিজেল মোটরবোটের গুডগুড আওয়াজের মধ্যে 10-12 জন মহিলার তীব্র উলুধ্বনি যে শুনেছে সেই একমাত্র বুঝবে ব্যাপারটা কতটা ভয়ের। কিন্তু রয়্যাল বেঙ্গল বাঘ কি সত্যি এসবের তোয়াক্কা করে? উলু দিয়ে কি বাঘ তাড়ানো যায়, নাকি মানুষ মিলিতভাবে পরস্পরকে সাহস যোগায়? জানি না। এখন কর্নেলকে জিজ্ঞেসও করব না, কারণ পাইপ খেয়ে কর্নেল সাইলেন্ট থেকে আবার গল্প বলার মোডে ফিরে এসেছেন। প্রায় 3.5 ঘন্টা গাছের উপর বসে থাকা চারটিখানি কথা নয়। আমি তো আর জিম করবেট নই। জিম সাহেব তো 24 ঘন্টাও গাছে কাটিয়েছেন। বলেন কি কর্নেল? গাছ থেকে নামার পর 2 জন খিদমতগার আধ ঘন্টা ধরে ওনার পা ম্যাসাজ করে দিত, আর উনি খেতেন সেই সময় প্রায় 1 কেটলি গরম চা। যা হোক, এদিকে আলো পড়ে আসছে। আমি ভাবছি এবার নেমে পড়ব কিনা, কারণ আমার রাইফেলের সঙ্গে কোনো আলো ফিট করা ছিল না, আর আমিও নিজের 4 সেলের টর্চটা আনতে ভুলে গিয়েছিলাম। অন্ধকার জঙ্গলে একা ফেরা খুব রিস্কি হয়ে যাবে। বেশিরভাগ শিকারি মরে স্পটে যাওয়া বা স্পট থেকে ফেরার সময়। ঠিক এই সময়
একটা কালি তিতির ডেকে উঠল। সূর্যাস্তের নরম আভায় দেখলাম বাঘ বাবাজি বেরোলেন নালার ভেতর থেকে। বেশ বড় বাঘ, আন্দাজে মনে হলো প্রায় 12 ফুট বিটুইন পেগস। হেলতে দুলতে মরির সামনে এসে সেটাকে শুঁকলেন, তারপর তার পাশে আমার দিকে মুখ করে আধ শোয়া হয়ে শুয়ে পড়লেন। সমস্যা হলো বাঘকে গুলি করতে হলে একদম সামনে থেকে মাথায় না করাই ভালো। বাঘের খুলির গঠনটাই এমন যে কপালে মারতে গেলে বুলেট পিছলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুলির পেছন দিকের ঢাল বাঘকে বাঁচিয়ে দেয়। মারতে হলে পাশ থেকে অথবা পা আর বুকের জোড়ের পয়েন্টে মারা উচিত, কিন্তু সেটা তখনই সম্ভব যখন বাঘ উঠে দাঁড়াবে বা পাশ ফিরবে। কিন্তু বাঘ বাবাজির তেমন কোনো মতি নেই বলেই মনে হলো। যা থাকে কপালে, এই ভেবে আমি বাঘের 2 চোখের মাঝখানে টার্গেট করে ট্রিগার টানলাম। সফট নোজড বুলেট ফর ম্যাক্সিমাম ড্যামেজ। কিন্তু বাঘ যেমন আতশোয়া হয়েছিল তেমনই রইল। গুলি যদি ফসকে গিয়ে থাকে তাহলে আমার মৃত্যু অবধারিত। এবার দেখলাম বাঘের মাথাটা আস্তে আস্তে নিচে নামছে। সামনের থাবার উপর তার মাথাটা এবার ঝুপ করে পড়ল। না, গুলি ফসকে যায়নি, তার কপাল ফুটো করে ভেতরে সেঁধিয়েছে। হার্ড নোজড বুলেট হলে মাথার পেছন ফুটো করে বেরিয়ে যেত। আমি গাছ থেকে নেমে কয়েকটা ঢিল ছুড়লাম বাঘের দিকে। এটা জরুরি, বাঘ আহত না সত্যি নিহত সেটা নিশ্চিত করা সবার আগে প্রয়োজন। তারপর একটা সিগারেট ধরালাম। তখনও ওই পাইপ খাওয়া শুরু করিনি। বাঘ শিকার করার চেয়ে বাঘের জন্য অপেক্ষা করাটা নার্ভের ওপর বেশি চাপ ফেলে। সিগারেট প্রায় শেষের দিকে, আমার নার্ভটা অনেকটা রিল্যাক্সড হয়েছে। ঠিক এমন সময় হিমু কাকার টিভি সিরিয়াল বানানো উচিত ছিল। মোক্ষম সময়ে উনি আবার পাইপ ধরাতে ব্যস্ত হলেন। আচ্ছা, এটা কি পাইপ খাওয়ার সময়? এমন সময় কি কর্নেল স্যার? বাঘটা মরিনি বুঝি? বলছি এমন সময় বনের আরো গভীর থেকে বেরিয়ে এলো একটা চিতল হরিণ। এটা অবিশ্বাস্য। বাঘের উপস্থিতি রয়েছে মৃত হলেও, আর তাছাড়া একটু আগে রাইফেল চালানোর আওয়াজ হয়েছে। হরিণের ত্রিসীমানায় থাকার কথা নয়, কিন্তু হরিণটি খুব নিশ্চিত ভঙ্গিতে এলো। বাঘটার কাছে গেল, মুখ নিচু করে বাঘের গায়ে একটা মৃদু ঠেলা দিল। তারপর মুখ তুলে আমার দিকে তাকালো। আমি স্থাণুবৎ দাঁড়িয়ে আছি। প্রায় 20 সেকেন্ড আমার দিকে চেয়ে রইল হরিণটা। আমার আঙুলের ফাঁকে সিগারেট পুড়ছে। আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি। তারপর মুখ নামিয়ে হরিণটা আবার জঙ্গলের গভীরে চলে গেল। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আমার শিকার জীবনের অভিজ্ঞতা, আমার কমন সেন্স, লজিক, বিজ্ঞান কোনো কিছু দিয়েই করতে পারিনি। বনবিবি কি হরিণ মারফত আমায় দোষারোপ করে গেলেন তাঁর জঙ্গলের এক অধিবাসীকে মারার জন্য? একটি হরিণের ওই আচরণ তো স্বাভাবিক নয়। বনবিবি তো বনের দেবী, তাই না হিমু কাকা? হ্যাঁ সানশাইন, বনের পশুদের দেবী। তিনি তাঁদের রক্ষা করেন। সুন্দরবনের বাসিন্দারা বনবিবির থানে পুজো না দিয়ে জঙ্গলে ঢোকে না। সুন্দরবনের জঙ্গলে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আজ অবধি কেউ দিতে পারেনি। যা হোক, আমি সেই আধ খাওয়া ছেলেটির মৃতদেহ তার বাবা মাকে দেবার ব্যবস্থা করি সৎকার এবং অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য। কিন্তু ওই ঘটনার পর থেকে নেহাত একান্তই নাচার না হলে বিগ গেম হান্টিং আমি আর করি না। ফেদার হান্টিং করেছি কিছুকাল, ওই পাখালি মারা আর কি। আমরা খানিকক্ষণ চুপচাপ বসে রইলাম। চারপাশে
নদীর বুকে কত দ্বীপ জেগে আছে, অনেকগুলোর নামকরণও হয়নি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নদীতে সাঁতার কেটে অনায়াসে এই দ্বীপের জঙ্গলের থেকে ওই দ্বীপের জঙ্গলে চলে যায়। আর হেতাল গরানের রং এমনই যে ডোরাকাটা দক্ষিণ রায় তাদের সাথে একেবারে মিশে থাকতে পারে ঘাপটি মেরে। প্রকৃতির কি অদ্ভুত ক্যামোফ্লেজ! আমাদের ভেসেল এসে ঠেকেছে নেতাখালির পাড়ে। কি অদ্ভুত নাম, তাই না? এখানে কি কোনো নেতাই নেই বা থাকতে নেই? এখানে আমাদের ভেসেলে উঠবেন হাসনাবাদ থানার ওসি আনসার আলী এবং পাথর প্রতিমা ব্লকের পঞ্চায়েত প্রধান হারান ভট্টাচার্য। আলিদার সাথে কর্নেল ও আমার পূর্ব পরিচয় আছে। হাসনাবাদেই আগে একবার পিকনিক করতে এসে আলিদার সাথে আলাপ হয় আমার। আনসার আলী আদতে সুন্দরবনেরই লোক। ওনার বাড়ি গোসাবায়, তবে বেশ কিছু বছর বাঁকুড়া অঞ্চলে ডিউটি করার পর আবার হোম পোস্টিং পেয়েছেন। হারানবাবুর বাড়ি পাথর প্রতিমায়, আমাদের থাকার কথা ওনার বাড়িতেই। ভেসেল পুরো পার ঘেঁষে কখনোই দাঁড়ায় না, কারণ নাব্যতার একটা ব্যাপার আছে। একটু দূরে নোঙর ফেলে, লম্বা সরু কাঠের তক্তা পার অবধি ফেলে দেয়। পাড়ের লোককে সেই তক্তায় পা ফেলে সঙ্গের ব্যাগপত্তর সমেত ব্যালেন্স করে বোটে উঠে আসতে হয়। শুনে যতটা চাপ আছে ভাবছেন, চাপ তার চেয়ে বেশি বই কম নয়। কিন্তু হারানবাবু ও আলিদা এসবে অভ্যস্ত। তারা বেশ তরতর করে উঠে এলেন। আলিদাকে দেখলে পুলিশ বলে বোঝাই যায় না। ছিপছিপে লম্বা দাড়িগোঁফ কামানো, এক মাথা কোঁকড়া চুল, যেন ক্রিকেটার ও কবির ককটেল। আলিদা ভালো কবিতাও লেখেন। ভেসেলে উঠেই আলিদা আগে সারেং সাহেবের হাতে একটা প্যাকেট দিলেন, তারপর আমায় জড়িয়ে ধরলেন। কর্নেলের সাথে করলেন করমর্দন। রাখালদার সাথে আলাপ পর্বে বললেন, আপনারে খেয়ে বাঘের আর 7 দিন কিছু খেতে হবে না। বলা বাহুল্য রাখালদার মুখ ঝুলে গেছে। হ্যাঁ, আলিদা ওরকমই। ওনার মুখ ও বন্দুক ফটাফট চলে। একসময়ে খুব ফ্লাইং শ্যুট করতেন। হাঁস বেলে হাঁস আকাশে উঠতে দেখলেই দুম। কেমন আছো আলী? বসো বসো বসো, বসুন হারানবাবু। ভালো আছি, খোদা মালিক তিনি যেমন চালান বান্দা চলে। ভালো মৌরলা মাছ আনছি কর্নেল স্যার, গড় গড়ে করে ঝাল ভাত দিয়ে মেখে একেবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ কর্নেল স্যার, এইসব অঞ্চলে অনেক ঘরেরই কেউ না কেউ বাঘের পেটে গেছে। এই আমাদের হারান্ডেই ধরেন না, এর বোনটারও তো বাঘেই খেলো। আমি তখন বাঁকুড়ায় পোস্টেড ছিলাম, তাই ঝামেলা হয়েছে এই পার্টিকুলার কাণ্ডখান নিয়ে, বুঝলেন। এই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার আসেন, এই বিডিও আসেন, বনমন্ত্রীও এসে ঘুরে গেছেন। আর এ আনা আসা মানে আমারে ছুটি ছুটি আসতে হয়। এনাদের সব কি বোঝায়? এইসব বাধা অঞ্চলে যে কত রহস্য আছে সে তো তেনাদের মাথায় ঢুকবেনি। খালি অর্ডার ছাড়বে, অফিসার আই ওয়ান্ট ইমিডিয়েট অ্যাকশন অ্যান্ড আ ডিটেইলড রিপোর্ট। আমি আর রাখালদা তো এসে গেছি, কিন্তু ঠিক কী ব্যাপারে যে সমাধান করতে এসেছি সেটা কর্নেল এখনও ঝেড়ে কেশে বলেননি। কর্নেল মুখে পাইপ গোঁজা অবস্থায় মাথা নেড়ে বললেন, কিন্তু আলী, বেশ কিছু ঘটনা তো ঘটেছে যার কোনো এক্সপ্লানেশন নেই। সবটাই তো আর অলৌকিক বলে ছেড়ে দেওয়া যায় না। হারানবাবু, আপনার কি বক্তব্য? পাজামার ওপর মোটা খদ্দরের পাঞ্জাবি পরা, রোগা পাতলা চেহারার 50-52 বছর বয়স্ক হারান ভট্টাচার্যের মাথার চুল পাতলা হয়ে এসেছে, মুখে কাঁচা পাকা দাড়ি আর চোখে একটা তারের চশমা আঁটা। ভদ্রলোকের গলার স্বর পাতলা খ্যানখ্যানে। হাত দুটো জোড় করে বললেন, আগে আমাদের এসব দিকে বাঘের নিত্যি আনাগোনা স্যার, ও আমাদের এক প্রকার অভ্যেস হয়ে গেছে। এখন তো আবার বাঘ মারা যাবে না, বাঘে মানুষ খাক ক্ষতি নেই, কিন্তু মানুষে বাঘ মারলে মস্ত বড় অপরাধ। কিন্তু
এ বাঘের তো কোনো হদিশ পাওয়া যায় না স্যার। সে কোথা থেকে আসে, কোথা থেকে যায়, তার কোনো চিহ্ন থাকে না। কিন্তু মানুষ মরে পড়ে থাকে স্যার। ঘাড় মটকানো, হাত খাওয়া সব দেহ দেখলেই বোঝা যায় এ বাঘেরই কীর্তি। বন দপ্তরের বাবুরা সব আসে, দেখে চলে যায়, বলে এভিডেন্স নাকি পোক্ত নয়। এখন অবধি কজন মরল? আরানবাবুর চিন্তামণিপুর, গঙ্গাধরপুর, অচিন্তনগর, বনশ্যামনগর ও আরও 4-5টা গ্রাম নিয়ে এই 3 বছরে 17 জন মরদ মেয়ে মিলিয়ে খেয়েছে। কর্নেল এবার আমাদের দিকে তাকিয়ে বললেন, শুনলে তো তোমরা, মানুষ বেপাত্তা হয়ে যাচ্ছে, তাদের দেহ জঙ্গলে পাওয়া যাচ্ছে, নিশ্চিতভাবেই বাঘে খাওয়া দেহ। কিন্তু সেটা বাদ দিলে বাঘ যে এসেছে তার কোনো প্রমাণ নেই। নো পাগমার্ক, নো ব্ল্যাক টেইল, নাথিং। সুন্দরবনের মাটি সম্বৎসরই ভেজা মাটি, তাতে কোনো পায়ের ছাপ পড়ছে না, এটা ভাবাই যায় না। অ্যান্ড মাইন্ড ইট, বছরের বিভিন্ন সময়ে এই সব ঘটনা ঘটছে, এমনকি ভরা বর্ষাকালেও কোনো ছাপ পাওয়া যায়নি। বন দপ্তরের ইন্সপেকশন রিপোর্ট তাই বলছে। সেই কারণেই বাঘ ঠিক কোন টাইগার রিজার্ভ থেকে বেরোচ্ছে, নাকি অন্য জঙ্গল থেকে আসছে, কোন দিক দিয়ে আসছে, কোথায় যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। মানুষের সাবধান হতে গেলে তো এগুলো জানা দরকার। আমি এসেছি এখানে রাজ্যের মুখ্য সচিবের বিশেষ অনুরোধে। অবশ্য কতটা কি করতে পারবো জানি না। না না, এ কথা বলবেন না স্যার, আপনি আমাদের শেষ ভরসা। 5 গা মিলিয়ে এক আতঙ্ক গ্রাস করেছে সকলকে। কে কখন মরবে এই এক চিন্তা। আপনার মতো গুণী মানুষ আমার বাসার অতিথি হবেন, এতেই 5 গায়ের লোক বুকে অনেক বল ভরসা পাচ্ছে স্যার। দেখা যাক। তা হারানবাবু, আপনি তো পঞ্চায়েত প্রধান, এছাড়া কাজকর্ম কি করেন? আগে আমার একটা ছোট চালের আড়ত আছে স্যার, আর ওই ছোট ছোট দুটো গম ভাঙানোর কল। থামো তো হারান, সব কথা অত সেপি কও কেন? হাসনাবাদে বড় সালের আড়ত আছে, 2টো গম ভাঙার মেশিন, জমি জমাও ভালোই আছে, আর বাড়ি তো দেখবেনি, বেশ বড় পাকা দোতলা বাড়ি। আহা, আলী সাহেব, এনারা সব কলকাতার বাবু, বড়লোক মানুষ। এদের কাছে আমাদের এই গাঁ গ্রামের মানুষদের বিষয় আসায় কোনো একটা বলবার মতো কথা হলো। বুঝলেন হারানবাবু, শহরের লোকেদের তেমন কিছু থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। ওই মাথা গোঁজার একটা ফ্ল্যাট, ব্যাংকে কিছু টাকা। বিষয় আশয় বলতে তো আসলে সেটা গ্রামেই দেখা যায়। তেলের কল, গম কল, চাষের জমি, দুধেল গরু, এসবের মূল্য অনেক। যাই হোক, আপনার পরিবারে কে কে আছেন? আগে স্ত্রী আছে, আর আছে একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটি কলকাতায় চাকরি পেয়েছে গেল বছর, একটা কম্পিউটার না কি কোম্পানিতে। আর মেয়েটির বিয়ে দেব বলে পাত্র খুঁজছি। আমরা সবাই ভেসেলেই লাজ সেরে নিলাম, কারণ পাথর প্রতিমা ঘাটে ভেসেল লাগতে সময় লাগবে। ভাটা পড়ে গেছে, জোয়ার এলে তবেই ভেসেল ঘাটের খানিকটা কাছাকাছি আসতে পারবে। তারপর আমাদের নামার পালা। ভাত, মসুর ডাল, রুই মাছ ভাজা আর মৌরলা মাছের ঝাল, শেষ পাতে মিষ্টি দই। কর্নেলের সাথে উত্তরবঙ্গের জঙ্গলে কয়েকবার গেলেও দক্ষিণবঙ্গে মোটর বোটে করে সুন্দরবনের আরও ভেতরে যাওয়া আমার ও রাখালদার এই প্রথমবার। বইতে পড়েছিলাম নৌকোর মাঝিমাল্লা ভেসেলের সারেংদের রান্নার নাকি খুব স্বাদ। খেয়ে বুঝলাম কথাটা একটুও বাড়িয়ে বলা নয়। আমাদের ভেসেলের কর্মী বলতে 2 জন, সারেং মনসুর মিয়া আর ইঞ্জিনম্যান রতনলাল। 2 জনের মধ্যে সঙ্গত কিন্তু ভারী মজার। সারেং থাকে ওপরে আর রতনলাল নিচে ইঞ্জিন রুমে। 2 জনের কেউ কাউকে দেখতে পায় না। ইঞ্জিন রুমে আছে একটা ঘন্টা, সারেং স্টিয়ারিং সামলায়
আর দড়ি টেনে সেই ঘণ্টা বাজিয়ে নানান সংকেত দেয়। ইঞ্জিন স্টার্ট, ইঞ্জিন স্টপ, ব্যাক গিয়ার ইত্যাদি। সেই ঘণ্টা শুনে ইঞ্জিনম্যান তার কাজ করে। জোয়ার ভাটা, গনবেগন, খাল, সুতিখাল, জল গভীর নাকি অল্প, এসব সারেংয়ের মুখস্থ। বিকেল 4:45 নাগাদ জোয়ার আসার পর আমাদের ভেসেল পাথর প্রতিমা ব্লকের ঘাটের কাছাকাছি এল। ঘাটে নেমে আরও 1.5 কিলোমিটার হেঁটে তবে চিন্তামণিপুর গ্রাম। সেখানে পঞ্চায়েত প্রধান হারান ভট্টাচার্যের বাড়ি। আমি নিজের ব্যাগও নিয়েছি, রাখালদার ব্যাগপত্রও কাঁধে ঝুলিয়ে কাঠের তক্তার ওপর পাশাপাশি পা রেখে পারে যাচ্ছি। ভেসেলের ধার থেকে তক্তা গেছে পার অবধি। মাঝে রয়েছে নদীর জল। একটাই বাঁচোয়া পাড়টা কংক্রিটের, নইলে কাদায় একেবারে প্রাণান্ত হতো। সুন্দরবনের কাদা, সেটা নিয়েই একটা প্রবন্ধ লেখা যায়। রাখালদা ঝাড়া হাত পা হয়ে, ঠোঁট দাঁত দিয়ে চেপে, দুই দিকে হাত ছড়িয়ে সার্কাসের ট্রাপিজ খেলোয়াড়ের মতন তক্তার ওপর দিয়ে হাঁটল। পারে এসে একটা হাঁপ ছেড়ে বলল, বোনের নাম সুন্দর কে রেখেছিল ভাই বলো তো শুভ্র? এ সুন্দর সেই সুন্দর নয় রাখালদা, সুন্দরী গাছ আছে অনেক, সেই থেকে নাম। আলিদা পরে আসবেন কথা দিয়ে বোটেই রয়ে গেলেন। উনি যাবেন আরও দূরে, হিঙ্গলগঞ্জ। সেইখানে কাজ সেরে রাত কাটিয়ে পরের দিন বেলার দিকে হাসনাবাদ ফিরবেন। ফিরতি পথে দেখা করে যাবেন বললেন। সূর্য ডুবতে বসেছে, আর সেই সাথে ঠান্ডাটাও মালুম দিচ্ছে আস্তে আস্তে। কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে, আর মানুষের গায়ে মাঘের শীতে নদীর হাওয়া কেমন সেটা বলে না। খুব সুখানুভূতি নয়, এটুকু বলতে পারি। আমি, কর্নেল ও রাখালদা চলেছি হাঁটতে হাঁটতে। সামনে হারানবাবু পথ দেখিয়ে চলেছেন। বেশ বড় জমির ওপর হারানবাবুর দোতলা পাকা বাড়ি। আলাদা করে একটা আটচালা রয়েছে, সেখানে লাউ কুমড়োর মাচা করা আছে। এছাড়া জমিতে বড় পেয়ারা গাছ আছে, শরবতী লেবুর গাছও আছে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে দোতলায়, দক্ষিণ দিকের ঘরে। ঘরের সাথে লাগোয়া বাথরুম আছে, তাতে গিজার কমোড নিয়ে মোটামুটি সব ব্যবস্থাই আছে। এইটা একটা নিশ্চিন্ত। আদ্যন্ত শহরের ছেলে তো, তাই মাঠে ঘাটে বাথরুম করাটা ঠিক ধাতে নেই। আমরা সবাই আগে ভালো করে স্নান করে নিলাম। বাইরে সন্ধ্যা নেমেছে। কাছেই কোথাও কামারশালা আছে। হাঁপড় টানার আওয়াজ পাচ্ছি, আর মাঝে মাঝেই পাচ্ছি লোহা পেটানোর আওয়াজ। গ্রামের সব বাড়িতে বিদ্যুৎ না থাকলেও হারানবাবুর বাড়িতে আছে। আর আছে গ্রামের স্কুলে। কিছু রাস্তায় সোলার ল্যাম্প লাগানো আছে, বাকি রাস্তা অন্ধকার। দোতলার জানলা দিয়ে দেখছিলাম বাইরে অন্ধকার, সোলার ল্যাম্পের নরম আলো, কিছু ঘরের লণ্ঠনের আলো, কয়েকটি ঘরে বিদ্যুতের আলো, সব মিলিয়ে এক বিচিত্র আলো ছায়ার পরিবেশ তৈরি করেছে। একটি বছর 22-এর শাড়ি পরা মেয়ে একটি ট্রেতে কিছু খাবার নিয়ে ওপরে এসেছে, আর তার পেছনে হারানবাবু চায়ের কেটলি হাতে। এই সামান্য খাবারটুকু খেয়ে নিন স্যার। এই পাড়া গায়ে আর কি ব্যবস্থা করব বলেন, এই যত সামান্য আয়োজন আর কি। মেয়েটি ট্রেটা একটি টেবিলের ওপর রেখে কর্নেলকে প্রণাম করল। কর্নেল আবার অনেকের মতো থাক থাক ইত্যাদি বলেন না, চুপচাপ প্রণাম নেন, আর সবাইকেই একটা আশীর্বাদ করেন, শান্তি পাও। শান্তি পাও, শান্তি পাও। কি নাম তোমার? মেয়েটি মাথা নিচু করে চুপ করে রইল। হারানবাবু তাড়াতাড়ি বললেন, লজ্জা পেয়েছে আগে। ওর নাম সঞ্চারী। যা মা, তুই নিচে যা যা। মেয়েটি তাড়াতাড়ি নিচেই চলে গেল। হারানবাবু চায়ের কেটলি আর স্টিলের কয়েকটা গ্লাস টেবিলে রেখে বললেন, কোনো অসুবিধা হলে ক্ষমা করে দেবেন স্যার। এই বাধা অঞ্চলে মনের মতো ব্যবস্থা তো আর করা যায় না। এই যে বিজলি বাতির আলো জ্বলছে দেখছেন,
এও কি ছিল, এই বছর দুয়েক হলো এসেছে। আপনারা খেয়ে নিন স্যার, চা তো ঠান্ডা হয়ে যাবে। একেবারে খাঁটি গ্রামের জলখাবার দিয়েছেন আমাদের হারানবাবু। করকরে আলু ভাজা ও আচারের তেল দিয়ে মাখা মুড়ি, পাঁপড় ভাজা, পেঁয়াজি আর চা। এই মাঘের শীতে একেবারে জমে গেল। রাখালদা খেতে খেতেই বলল, কর্নেল স্যার, মুড়ি মাখা এত টেস্টি হতে পারে তা আগে জানা ছিল না। আরে এ হলো ঘরে ভাজা লাল মুড়ি, আচারও ঘরেরই তৈরি, হোমমেড বলেই এত সুন্দর খেতে। নাও নাও, হাত লাগাও সানশাইন। গেছে, আমরা ভেবে করব কি, তাদের গায়ে সানলে গেছে। এই কেমন গান কর্নেল স্যার, কি গাইছে? কর্নেল চা খেতে খেতে পাইপ ধরিয়েছেন। কয়েকটা টান দিয়ে বললেন, কে গাইছে তা তো জানি না কাউবয়, তবে এ হলো ফকিরি গান। গভীর অর্থ আছে এর ছত্রে ছত্রে। সাধারণভাবে চাঁদের গায়ে চাঁদ লাগা হলো নারী পুরুষের প্রেমের মিলন। চাঁদ হলো নারী, আবার চাঁদই হলো পুরুষ। নারী ও পুরুষের শরীরী মিলন বলতে পারো। ঝিয়ের পেটে মায়ের জন্ম, এটা রূপক, নেহাতি রূপক। কাল যে মেয়ে, আজ সে মা, আগামীতে তার আবার মেয়ে হবে। মানুষের মধ্যেই সৃষ্টির বীজ, মানুষ মানুষকে সৃষ্টি করে চলেছে। সুন্দরবনের একটি দ্বীপের একটি গ্রামে নিঝুম সন্ধ্যায় শুধুই ঝিঁঝির ডাক। মাঝে মাঝে কুকুর ডেকে উঠছে দূরে। কারুর গোয়ালে গরু একবার ডাকল, আরামের ডাক। চট দিয়ে বোধহয় গা ঘষে দেওয়া হচ্ছে। আকাশ আলোকিত করে চাঁদ উঠল এইমাত্র। আজ পূর্ণিমার আগের দিন। জ্যোৎস্নার আলোয় বাংলার এই শান্ত গ্রামটাকে কেমন মায়াবী করে তুলেছে। জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতে খানিকটা আনমনা হয়ে গেছিলাম। এমন সময় হারান ভট্টাচ ওপরে এলেন। বসুন হারানবাবু। দূরে কেউ একটা গান গাইছিল শুনলাম। ও ও আগে ও তো বিশু মাতাল, সারাদিন মদ টদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকে, গান টান গায়, ওসব পাগলাটে কথাবার্তা বলে স্যার। হারানবাবু, আপনার বোনকে বাঘে মেরেছিল শুনলাম, মানে আলী বলছিল। সেটা কোন জঙ্গলে, কোন সময়? আগে ওই চিন্তামণিপুর আর অচিন্তনগরের মাঝে যে জঙ্গলটা আছে, সেইখানে বন বিবির জঙ্গল। তা প্রায় 6 বছর হয়ে গেল স্যার। কেন গিয়েছিল জঙ্গলে? আগে এদিকে তো সব নোনা জল, ওই পাথর প্রতিমার 2 পাশে 2 নদী আছে স্যার, সপ্তমুখী আর ঠাকুর। ওই জঙ্গলের ধার ঘেঁষে মিঠে জলের গর্ত আছে, সেই জল কাটতে গেছিল স্যার। একা? হ্যাঁ, সব সময় তো সঙ্গী সাথী মেলে না স্যার, অদৃষ্ট টেনে নিয়ে গেল, এই আর কি। যে বাঘে খেলো সেই বাঘের খোঁজ মিলেছিল? প্রমাণ পাওয়া গিয়েছিল কোনো? আগে হ্যাঁ স্যার, সে তো আর এখনকার মতো অশৈলী কাণ্ড নয়। সদর থেকে বন অফিসের বাবুরাও এলেন, বাঘের পায়ের ছাপ দেখলেন, কত বড় বাঘ তাও বলে দিলেন। মুড়ি যেটুকু পাওয়া গেল সেটাই সৎকার করলুম স্যার। কর্নেল একটা বড় ম্যাপ খুললেন। ম্যাপের এক জায়গায় আঙুল ঠেকিয়ে বললেন, এই যে এই জঙ্গলটার কথা বলছেন তো, বনবিবির জঙ্গল। আশেপাশে তো আর কোনো জঙ্গল নেই। বাঘ আশেপাশে যে গ্রামেই যাক, তাকে এই জঙ্গল থেকেই বেরোতে হবে, আর ফেরার সময় এই জঙ্গলেই ঢুকতে হবে। ঘটনাটা যেখানে ঘটেছিল, আপনি কাল ওইখানে মাচা বাঁধুন হারানবাবু। সকালে জলখাবার খেয়ে যাব একবার রেকি করতে, আর কাল রাতেই মাচায় বসবো আমরা 3 জন আর আপনি। হারানবাবু একটু চুপ করে থেকে তারপর মাথা কাত করে সম্মতি দিলেন। বাঘের মোকাবিলায় নিজেকেও থাকতে হবে দেখে বোধহয় ঘাবড়েছেন ভদ্রলোক। পঞ্চায়েত প্রধান হিসেবে কেমন জানি না, কিন্তু লোকটিকে বেশ ভীতু গোছেরই মনে হয়।
হারানবাবু বললেন রাত 10টায় নিচে নামতে, রাতের খাওয়া নিচেই দেওয়া হবে। গ্রাম দেশে এর চেয়ে বেশি রাত কেউ করে না। ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। রাখালদা গায়ে নরম চাদর জড়িয়ে বসে আছেন, কিন্তু কর্নেলের কোনো তাপ উত্তাপ নেই। রাখালদাকে একবার দেখে নিয়ে বললেন, কাউবয় দেখছি ঠান্ডায় কাবু। জানো, কার্গিলের মতো জায়গায় আর্মি জওয়ানরা বেশিরভাগ সময় গায়ে একটা জামা পরেই কাটিয়ে দেয়। বলেন কি, নিউমোনিয়া হবে তো? কিছুই হয় না কাউবয়, কিছুই হয় না, সবটাই মানসিকতা। এই একটু আগেই তুমি যে খালি গায়ে কোমরে তোয়ালে জড়িয়ে গায়ে তেল মাখছিলে, গুনগুন করে গান গাইছিলে, সেও তো এই ঠান্ডাতেই। কি করে পারলে? তোমার ব্রেন শরীরকে বলল এখন ঠান্ডায় কাহিল হলে চলবে না, গায়ে তেল মাখতে হবে, স্নান করতে হবে। কর্নেল স্যার, আমার ব্রেন এখন আমার শরীরকে বলছে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ো। ননসেন্স, উঠে পড়ো। এই বয়সে এত দুর্বল হলে আমার বয়সে কি করবে? চলো সবাই ডিনারের আগে বাইরে একটু হেঁটে আসি। এখানে আসা স্থক জায়গাটা তো দেখাই হয়নি। আধ ঘন্টা বাদে আমরা 3 জনে বেরোলাম হাঁটতে। রাতের বেলা হঠাৎ করেই রয়্যাল বেঙ্গলের মুখের সামনে পড়ার একটা সম্ভাবনা আছে বলেই আমি আর কর্নেল দুজনেই রাইফেল নিয়ে বেরিয়েছি। আমার কাঁধে রেমিংটনের 700 বোল্ট অপারেশন রাইফেল, আর কর্নেল নিয়েছেন হল্যান্ড অ্যান্ড হল্যান্ডের তৈরি উইনচেস্টার ম্যাগনাম ডাবল ব্যারেল রাইফেল। দুটো রাইফেলই কর্নেলের, আর তিনিই আমায় শুটিং শিখিয়েছেন। হারানবাবুর বলা জঙ্গল আরও ভেতর দিকে। আমরা ইচ্ছে করেই রাতের বেলা ওই দিকে না গিয়ে নদীর দিকে হাঁটা লাগালাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। বিভিন্ন মাটির বাড়ির দাওয়ায় গোল গর্ত করে চাপা দেওয়া আছে। হিমু কাকাকে জিজ্ঞাসা করলাম, হিমু কাকা, গর্তগুলো কি ব্যাপার? ওগুলোতে মিন আছে, সানশাইন। এখানে ঘরে ঘরে চিংড়ির চাষ হয়, অন্য মাছও হয়। ছোট মাছ ওখানে খানিক বড় হলে তারপর পুকুরে ফেলবে। আমরা হাঁটতে হাঁটতে আবার নদীর পাড়ের দিকে চলে এসেছি। চাঁদের আলোয় পথঘাট দেখতে অসুবিধা হচ্ছে না। আবার জোয়ার এসেছে বলে মনে হয়, কারণ জল বেড়েছে। এখানে দিনে 4 বার জোয়ার ভাটার খেলা চলে। পাড়ের কাছে দুটো নৌকা উল্টে রাখা আছে, বোধহয় মেরামত হবে। নৌকোর নিচের দিকটা থেকে থেকেই আলকাতরার পোঁচ মারতে হয়, নইলে কাঠ নষ্ট হয়ে যাবে। একটা নৌকো সোজাভাবেই রাখা, তার ভেতর থেকে জড়ানো গলায় আওয়াজ আসছে। সাঁদের গায়ে সান লেগেছে। কেন লেগেছো বাবা? লেগুনি লেগুনি, নইলে সরাই পুঁতিয়ে দেবে। আমরা পায়ে পায়ে নৌকোর কাছে গিয়ে দাঁড়ালাম। এই তাহলে বিশু মাতাল, একটা আধময়লা ফুল শার্ট, ছেঁড়া প্যান্ট পরা লোক নৌকোর ভেতর চিত হয়ে শুয়ে আছে। মুখ ভর্তি দাড়ি গোঁফ, মাথায় লম্বা লম্বা চুল। দেখলে মাতাল কম, পাগল মনে হয় বেশি। আমাদের 3 জনকে দেখে বিশুর গান থেমে গেল। কে তুমি? আমি আমি ভিকটিম। সবাই ভিকটিম। 2 জন ভিক্টর আর 2000 জন ভিকটিম। চাঁদের গায়ে চাঁদ লাগলো কোথায়, কবে? সব সিক্রেট, টপ সিক্রেট। নো টক, নো টক। চাঁদের গায়ে চাঁদ লাগলেই গ্রহণ লাগবে। কিছু টাকা দাও তো কিয়া, বড় চেষ্টা। মানি 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 গিভ 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 মানি গিভ মানি গিভ। কর্নেল ওনার জ্যাকেটের পকেট থেকে একটা 50 টাকার নোট বার করে দিলেন। ও বাবা, রিসম্যান। এমন সময় রাখালদা কি একটা দেখে বলে উঠল, কর্নেল, ওই দূরে দেখুন, পার্ক এসে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আমরা সবাই দেখলাম। গায়ে চাঁদের আলো মেখে, কোমরে আঁচল জড়িয়ে, শাড়ি পরা একটি অল্প বয়সী গ্রামের মেয়ে
ধীর গতিতে হেঁটে যাচ্ছে আরও দূরের দিকে। ওই দিকে তো শুধুই জল। মেয়েটি যাচ্ছে কোথায়? মেয়েটিকে ঠিক ভালো করে দেখা যাচ্ছে না, শুধু অবয়বটা বোঝা যাচ্ছে চাঁদের আলোয়। কর্নেল বিশুর দিকে ফিরে ব্যস্ত গলায় বললেন, তুমি তুমি ওই মেয়েটিকে চেনো? কেউ? ওর জন্যই তো পড়ি থাকি এখানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনে। ময়ে মিলন, ময়ে মাল, মিলন হবে না, বুঝলে কথা? তবে মাল টানা যাবে। আমরা নৌকো পেছনে ফেলে রেখে আবার ফেরার পথ ধরলাম। কর্নেল আমাদের বললেন হারানবাবুর সামনে এসব প্রসঙ্গ না তুলতে। রাতের খাওয়ার সময় প্রথম দেখলাম হারানবাবুর স্ত্রীকে। আমরা চারজন খেতে বসেছি, মাটিতে পাতা আসনের ওপর বাবু হয়ে বসে। মা মেয়ে মিলে পরিবেশন করছে। নির্ঘণ্টের মধ্যেই নতুনত্ব আছে। খিচুড়ি, কুচো চিংড়ি দিয়ে কেওড়া ফলের টক, ট্যাংরা মাছের ঝাল আর ঘরে তৈরি ছাঁচের সন্দেশ। কর্নেল চিংড়ির বাটি দেখিয়ে বললেন, কবয়, এইটা হলো সুন্দরবনের স্পেশালিটি। ও অপূর্ব খেতে। হারানবাবু খেতে খেতে মাথা নাড়লেন। ঠিকই বলেছেন স্যার, এই কেওড়া ফল এখানকার মানুষও ভালোবাসে আর হরিণেও খুব আনন্দ করে খায়। আমি খেতে খেতেই লক্ষ্য করলাম মা ও মেয়ের মুখ বেশ গম্ভীর এবং হাবভাব একটু ভয় পাওয়ার মতো। সেটা কি আমরা শহরের লোক বলে? জানি না, তবে খাওয়াটা হলো দারুণ। খাওয়া সেরে আমরা দোতলায় উঠে এসেছি। দক্ষিণ দিকে ঘর দিয়েছে, তাই শীতের উত্তরে হাওয়া থেকে রেহাই। কর্নেল বিছানায় আধশোয়া হয়ে পাইপ টানছেন। আমি ব্যাগের মধ্যে খুঁজছি ভাজা মৌরির কৌটো, আর রাখালদা চেয়ারে বসে একটা বড় হাই তুলতে গিয়ে মাঝপথে থেমে গেছে, কারণ সুন্দরবনের বাঘ ডেকে উঠেছে। এবং বেশ কাছ থেকেই। কথায় বলে ব্যাঘ্র নিনাদ। নাদ অর্থাৎ নাভি থেকে যে আওয়াজ উঠে আসে। এই পরিবেশে বাঘের ডাক যে শুনেছে, একমাত্র সেই বুঝবে সেই আওয়াজের দাপট কেমন। দু তিনবার ঘ্রাম ঘ্রাম করে ডেকে বাঘমামা থেমে গেছে। রাখালদা তার হাই তোলা শেষ করে কর্নেলকে কিছু বলতে যাবে, কিন্তু আবার থামতে হলো। এবার হারান ভট্টাচার্যের চাপা উত্তেজিত গলা। বাপরে, গুরু পেয়েছিস নাকি রে? আমি কিচ্ছু বুঝি না কিছু। একটি মহিলা কণ্ঠ, সম্ভবত মেয়ে, কিছু একটা বলল, ঠিক বোঝা গেল না। একদম চুপচাপ। পিসির পথ ধরেছিস নাকি রে? হ্যাঁ, একেবারে কেটে ফেলবো তোকে, একেবারে কেটে ফেলবো। শালা, নিজের ঘরে একরত্তি শান্তি নাই। তারপর সব চুপচাপ। রাখালদা এবার মৃদু গলা খাঁকারি দিয়ে বলে উঠল, কর্নেল, শুনলেন তো, বাঘের বক্তব্যই বা কি আর পঞ্চায়েত প্রধানের বক্তব্যই বা কি? কর্নেল আমার সাথে একবার চোখাচোখি করে বললেন, হারানবাবুর পারিবারিক অশান্তি কি নিয়ে সেটা বলা মুশকিল, তবে বাঘের বক্তব্য খুব পরিষ্কার। বলছে খিচুড়ি দিয়ে জব্বর ডিনার করেছো, এবার গুটি গুটি জঙ্গলে চলে এসো দেখি, আমি এবার তোমাদের দিয়ে ডিনার শুরু করি। সব কিছু নিয়ে ইয়ার কি ভাল লাগে না স্যার? আমি আর কর্নেল দুজনেই হেসে উঠলাম।
সূর্য উঠেছে অনেকক্ষণ, কিন্তু রাখালদা এখনো ওঠেননি। বেশ আরাম করে বালিশ জড়িয়ে ঘুমোচ্ছে। ডাকতে কেমন মায়া হলো। বেচারা বইয়ের ব্যবসাদার, এইসব বনবাদারে ঘোরার অভ্যেস তো নেই। আমি আর কর্নেল মুখটুক ধুয়ে বেরিয়ে পড়েছি। নদীর কাছে বাঁধের পাশে একটা ঝুপড়ি চায়ের দোকানে বসে আছি। চা তৈরি হচ্ছে। 4-5 জন লোক এসে একটু দূরে বসল। কর্নেল পাইপ ধরিয়ে নিয়ে শুধল, কোথায় যাও গো সব? একজন বয়স্ক মুসলমান উত্তর দিল, দেয়াসি হবে গো কর্তা। গরান ফুল পাবা এই শীতে? যা ফোটে। কোন মনে গো? বনবিবির বনে। সে বড় খারাপ বন গো কর্তা, সেখানে মায়ার খেলা চলে নিত্যি। তাই দেয়াসি করি, বনবিবিরে খুশি করি কাজে লাগতে হবে। সরকার বলে বাঘ মেরুনি, বাঘরে বংশ বড় করতে দাও। আর বাঘ যে আমাদের শালায় বংশ লোপাট করি দিতেছে, সে বিচারটা কে করে? তোমার মুখটা তো খুব ছোট গো। আর ছোট বলি তো সঙ্গে নিয়ে ঘুরতে পারি। বিড়ি খাবা? দাও একখান, একটু সুখ টান দেই। কর্নেলের নানান খেলা। পকেট থেকে বিড়ি বার করে বুড়োকে দিলেন। দোকানে বলে দিলেন সবাইকে এলাচ দিয়ে ফুটিয়ে চা দিতে। এরা হচ্ছে মৌলে, জঙ্গলে ঢুকবে মধু সংগ্রহ করতে। আর দেয়াসি হলো পুজো দেওয়া। গড়ান ফুলের মধু খেয়ে যেই মৌমাছি উঠতে শুরু করবে, এই মৌলেরা তাকে ধাওয়া করবে, করে তার মৌচাক খুঁজে বার করবে। শিকারীরা যে বনে দামি দামি রাইফেল নিয়েও ঢুকতে ভয় পায়, সেই বনে এই গরিব মানুষগুলো পেটের দায়ে ঢোকে শুধু গামছা, লাঠি, মশাল আর কিছু ভুঁই পটকা সম্বল করে। আচ্ছা, এই মায়াবাগ কবে থেকে আসে? বুড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে বলল, ওই পঞ্চায়েতের বাবুর বোনটারে বাঘে নিল, তারপর থেকেই তো বেরোয়। বনবিবির বনে কারে আসল বাঘে খায় আর কারে মায়া বাঘে খায়, বলা বড় কঠিন গো কর্তা। মায়াবাগ দেখেছো? ইয়াল্লা, ওসব বলনি গো কর্তা। বলতে লাই, ইনশাল্লাহ ভালোই ভালোই মৌসাক নিয়ে বেরিয়ে আসতে পারি, এই দোয়া করি আমরা। চা খেয়ে কর্নেলকে সেলাম জানিয়ে মৌলেরা সব রওনা দিল। কর্নেল আমায় বললেন উনি একটু গ্রামটার এদিক ওদিক ঘুরে আসছেন। আমায় ফিরে গিয়ে রাখালদাকে জাগাতে বললেন। আমরা ব্রেকফাস্ট খেয়ে বনবিবির জঙ্গলে ঢুকব। কোথায় কোন গাছে মাচা করা হবে কর্নেল সেটা দেখিয়ে দেবেন। তারপর রাতের বেলা আমরা খেয়ে দিয়ে মাচায় উঠব। গতকাল রাত্রেই যখন ডাক শুনেছি, তখন বাঘবাবাজি আজকেও আসতে পারেন, একটা চান্স নেওয়া আর কি। লুচি, আলুর তরকারি, অমলেট আর চা খেয়ে আমরা রওনা দিয়েছি বনবিবির উদ্দেশ্যে। এখানে রওনা মানে পায়ে হাঁটা। হাঁটতে হাঁটতেই বলছিলেন কর্নেল, সুন্দরবনের বাঘ এক বিচিত্র জানোয়ার। এই বাঘের চরিত্রের সঙ্গে আর কোনো এলাকার বাঘের চরিত্র মেলে না। যেমন ধরো, বাঘ জল অপছন্দ করে, বেড়ালের মাসি কিনা। গাছের পাতায় জমা বৃষ্টির জল গায়ে পড়লেও বৃষ্টির পর রোদ উঠলে বাঘ রোদে বসে গায়ের জল শুকিয়ে নেয়। কিন্তু সুন্দরবনের বাঘ জলে সাঁতার কাটে, মাছ ধরে খায়। বাঘ এমনিতে মানুষ খায় না। মানুষ তার স্বাভাবিক খাবার নয়। সে জখম হলে বা বৃদ্ধ হলে স্বাভাবিক শিকার না করতে পারলে তবেই মানুষ খেকো হয়। কিন্তু এখানে সব বাঘই মানুষ খেকো। তাই অন্য কোথাও বাঘ শিকার আর এখানে বাঘ শিকার এক কথা তো নয়। এখন তো আবার বাঘ শিকার করাই বারণ। কিন্তু এই বাঘটার ক্ষেত্রে তো শিকার করার পারমিট ইস্যু হয়ে গেছে, যে কেউ মারতে পারে। সে বাঘকে পাওয়া গেলে তবেই না মারার পর্ব আসবে। কে হারান বাবু, আর কদ্দূর? আর এই মিনিট 10 স্যার।
বনবিবির বন বেশ গম্ভীর জঙ্গল। কেওড়া, ওড়া, গেঁয়ো, গরান এরকম নানান গাছে ঠাসা। আরও খানিক ভেতরে গেলে বনবিবির মন্দির। সেখানে বনবিবি ও দক্ষিণ রায় দুজনকেই ভক্তিভরে পুজো দেয় মৌলেরা। মানত করে পায়রা মুরগি বলি দেয়। আমরা অবশ্যই খুব ভেতরে গেলাম না। দুটো ঝাঁকড়া গরান গাছের পাশ দিয়ে এগিয়ে সামনে একটু ফাঁকা জমি পেলাম। সেখানে একটা ফ্ল্যাগের মতো পোতা আছে। একটা ডান্ডার মাথায় একটা লাল কাপড়ের টুকরো বাঁধা আছে। এই কেমন ফ্ল্যাগ কর্নেল? প্রশ্নটা অবশ্যই আমারও ভেসেলে করে আসতে আসতেই চোখে পড়েছে জঙ্গলের কোথাও কোথাও একসঙ্গে দুটো তিনটে করেও এইরকম পতাকা লাগানো আছে। তখন আর জিজ্ঞাসা করা হয়নি। কর্নেল পতাকাটা ভালো করে দেখতে দেখতে পকেট থেকে পাইপ বার করলেন। তামাক ঠেসে পাইপ জ্বালিয়ে দুটো টান দিয়ে বললেন, একে বলে ঝামটি পড়া। কোথাও বাঘে কাউকে খেলে সেখানে ঝামটি পড়ে। এই ঝামটি অন্যদের হুঁশিয়ার করে বলে, তফাৎ যাও ভাই, তফাৎ যাও। তবে এতে খুব একটা লাভ হয় না। এটা এখন একটা সংস্কারে এসে দাঁড়িয়েছে। তো এই ঝামটি আপনার বোনের জন্যই তো পড়েছে হারানবাবু। হারানবাবু মাথা নেড়ে হ্যাঁ বললেন। হারানবাবু, আপনারা এইসব জায়গায় থাকেন কি করে? আপনি ঝামটি দেখে কথা বলছেন স্যার? বাঘে খাওয়া লাশ দেখলে কি বলবেন বলুন তো? এই বাপ্পিতে মোর ঠাঁই, জমি জমা, 5 জন লোক মান্যিগণ্যি করে, এসব ছেড়িয়ে কোথায় যাই বলেন দেখি? কর্নেল পাইপ টানতে টানতে জায়গাটা ঘুরে ঘুরে দেখছেন। তারপর বললেন, হারানবাবু, এই দুটো গড়ান গাছের ডাল খানিকটা ছেঁটে ফেলে মাচা বাঁধুন। কাঠের তক্তা দিয়ে বাঁধবেন। বাঘকে জঙ্গল থেকে বেরোতে গেলে এই জায়গাটা দিয়েই বেরোতে হবে, কারণ অন্যদিকে কাঁটা ঝোপের বন আছে। আর হ্যাঁ, একটা ছাগল বাঁধার অবশ্যই ব্যবস্থা করুন। একটু হৃষ্টপুষ্ট, আপনার মতো রোগা পাতলা নয়। বলিহারি যায় কর্নেলের রসিকতার। এই পায়রা ওড়ানো হাসি হেসে কর্নেল আমাদের বললেন ফেরার কথা। এখানেই আবার আমরা ফিরব রাতে খাওয়া সেরে। এটা এখানে বলে রাখি যে আমরা হারানবাবুর বাড়িতে অতিথি হয়েছি ঠিকই, কিন্তু আমাদের খাওয়া দাওয়া, বোটের যাতায়াতের সব খরচ বহন করছেন সরকার। আমি আর রাখালদা খাতায় কলমে কর্নেলের 2 সহকারী। রাখালদার কথা জানি না, আমি কিন্তু সহকারীর কাজ কম করি না। কর্নেলের ভারী ভারী রাইফেল, বুলেট কেস সব আমিই বই। এমনকি তার মোবাইল ফোনটাও বেশিরভাগ ক্ষেত্রে আমিই হ্যান্ডেল করি। কর্নেলের সাফ কথা, ওসব ফঙ্গ মেনে খেলনা আমার পোষায় না। আমি বলতে পারেন নিজের চাকরিও সামলাই, আবার কর্নেলের সেক্রেটারির কাজও করি। আসলে কর্নেলের দৃষ্টিভঙ্গি, অ্যাডভেঞ্চার প্রিয় মন, ফিটনেস, যে কোনো শ্রেণীর মানুষের সাথে মিশে যাওয়ার অনায়াস দক্ষতা সবই আমার কেমন যেন ভালো লাগে, আমাকে টানে। লোকে তো কত বাবাজির শিষ্য হয়েও জীবন কাটিয়ে দেয়। আমি না হয় একজন সৎ, সাহসী প্রাক্তন সৈনিকের পাশে থেকে জীবন কাটিয়ে দেব। রাত 12:32। বেশ বড় মাচা বাঁধা হয়েছে, আর সেই মাচায় আমরা 5 জন। হ্যাঁ, 4-এর বদলে 5, কারণ আলিদা আমাদের নৈশ অভিযানে নাম লিখিয়েছেন। ভদ্রলোক হিঙ্গলগঞ্জ থেকে ফেরার পথে ঢু মেরেছিলেন দুপুরবেলা। কর্নেলের কথায় থেকে গেলেন। আলিদার কাছে অনেক কিছু জানা যায় এই জায়গা সম্পর্কে, তাই আমি খুশিই হয়েছি। মাচার একদিক থেকে প্রথমে কর্নেল, তারপর আমি, আমার পাশে রাখালদা, তারপর হারানবাবু এবং সব শেষে আলিদা। রাখালদার ভীত প্রশ্ন, এতজন মিলে উঠছি, ভেঙে পড়বে না তো কর্নেল স্যার? আলিদা মস্করা করে উত্তর দিলেন, মাসারে, যদি এই রাবণের গোষ্ঠী নিয়া ওই বাঘের ঘাড়ে তাক করে ফেলতে পারেন,
তো বাঘও সাবার হয় আর বুলেটের খরচাও বাঁচে। আমার সাথে রেমিংটনের 700 বোল্ট অপারেশন রাইফেল আর কর্নেল নিয়েছেন .458 উইনচেস্টার ম্যাগনাম ডাবল ব্যারেল রাইফেল। হারানবাবুর সঙ্গে আছে একটা গাদা বন্দুক, তাতে প্রথমে বারুদ গা দিয়ে তারপর লোহার বল, তারপর আবার বারুদ গাদাতে হয়। অন্তত একবার দাগানো যাবে এই ভেবে কর্নেল ওটা সঙ্গে নিতে বলেছেন। বাকি দুজনের হাত খালি। যদিও আলিদার সাথে ওনার সার্ভিস রিভলভার আছে, কিন্তু বাঘের মোকাবিলায় সে তো আলপিন, তাই ওটা আর ধরছেই না। আজ মাঘী পূর্ণিমা, গোটা জঙ্গল জ্যোৎস্নায় আলোকিত। প্রকৃতি যেন রাতের আসরে নেমেছে এক ফিনফিনে সাদা শাড়ি পরে। দূরে কোথাও একটা পাখি ডেকে উঠল, পুত পুত পুত। আলিদা আমার দিকে ঘাড় ঘুরিয়ে মুচকি হাসলেন। এই হাসির কারণ আছে। এই পুতপুত ডাকা পাখি নিয়েও এই অঞ্চলে একটা গল্প আছে, আলিদার কাছেই শোনা। আগে এই পাখি ছিল মানুষ। একটা লোক, সে তার বাচ্চা ছেলেকে নদীর পাড়ে রেখে নৌকো সারাচ্ছিল। তখন নদীতে ভাঁটা, তারপর জোয়ার এলো। লোকটি কাজে মগ্ন। জোয়ারের জল তার বাচ্চা ছেলেকে ভাসিয়ে নিয়ে গেল। তখন লোকটা পাগলের মতো পাড়ের একদিক থেকে আর একদিকে ছুটে বেড়ায়, নদীর জল আথালি পাথালি করে খোঁজে তার ছেলে, তার পুত বা পুত্রকে। আর খুঁজতে খুঁজতে সে হয়ে গেল একটা পাখি। ভাটায় রাখলাম মোর পুত, জোয়ারে নিয়ে গেল মোর পুত। কোথায় আমার পুত? পুত পুত পুত। আজও সেই পাখি ডেকে বেড়ায়। পাখিটা বসন্ত বৌরি বা কপার স্মিথ বারবেট। রাত 1:45। আমাদের সামনেই নিচে একটা খুঁটিতে একটা নধর ছাগল বাঁধা আছে। সেটার গায়ের রং সাদা কালো মেশালো। সেটা বসে বসে নাগালের মধ্যে রাখা কিছু গাছের পাতা চিবোচ্ছে আর ঠান্ডায় মাঝে মাঝে ডেকে উঠছে। আমরা সবাই নিঃশব্দে বসে আছি। একটাই বাঁচোয়া যে মশার উপদ্রব কম, তবে ঠান্ডা আছে মারাত্মক। মাঝে মাঝে আমি আমার হাত ঘষে নিচ্ছি, নইলে রাইফেলের সেফটি ক্যাচ অফ করতে অসুবিধে হবে প্রয়োজনের সময়। ক্লিক করে একটা আওয়াজ শুনে বুঝলাম কর্নেল তার ম্যাগনামের সেফটি ক্যাচ অফ করলেন। কি ব্যাপার? এবার আমি শুনলাম একটা মৃদু আওয়াজ, যেন কেউ হেঁটে আসছে। 4 পেয়ে নয়, 2 পেয়ে। এত রাতে কে আসছে? একটি মেয়ে এসে দাঁড়ালো নিচে। গায়ের শাড়ির আঁচল কোমরে আঁট করে জড়ানো। বোধহয় আগেও দেখেছি নদীর পাড়ে। এর জন্যেই বিশু মাতাল নদীর পাড়ে পড়ে থাকে। আজ পূর্ণিমার আলোয় মেয়েটিকে দেখতে অসুবিধে হচ্ছে না। মেয়েটি মন্দিরের দিক থেকে এসে আমাদের সামনে দিয়ে জঙ্গলের বাইরের দিকে চলে গেল, স্বাভাবিক ছন্দে হেঁটে। শুধু একবার পেছন ফিরে চাইল গভীর জঙ্গলের দিকে। এবার ছাগলটা উঠে দাঁড়িয়েছে, অত্যন্ত চঞ্চলভাবে বারবার ডাকতে শুরু করেছে। কান দুটো খাড়া। বাঘ এসেছে। না, বাঘ নয়, বাঘিনী। বাঘিনীর আকৃতি হয় ছোট, তার লেজ হয় ছোট, আর তার গলার চারপাশে বাঘের মতো লোম, যেটাকে ইংরেজিতে বলে রাফ, সেটা থাকে না। গাছের ওপর থেকে রাতের বেলায় চাঁদের আলোয় বোঝার পক্ষে এইটুকুই যথেষ্ট, কিন্তু আমার বোঝার আরও অনেক কিছু বাকি ছিল। ছাগলের দিকে দৃকপাত না করে বাঘিনী মুখ তুলে দৃষ্টি দিয়েছে আমাদের দিকে। লেজ ঘন ঘন মোচড়াচ্ছে। মুখ দিয়ে যে আওয়াজটা বেরোচ্ছে সেটা
কিসের লক্ষণ সেটা কর্নেল আর আমি দুজনেই জানি। বাঘিনী লাফ দেবে। আমাদের মাচার উচ্চতা মাটি থেকে 15 ফুট। নাগাল পাবে? হ্যাঁ, পেল। কর্নেল ফায়ার করলো। ক্লিন শট, মিস করার কোনো প্রশ্নই নেই। কর্নেলের টিপ অব্যর্থ, কিন্তু মিস হলো। বাঘিনী ঠিক তেমনভাবেই রয়েছে। কর্নেলের মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো, আবার ফায়ার। এবারও মিস। তার মানে কর্নেলের দুটো ব্যারেলই খালি। এবার আমার পালা। আমি সেফটি ক্যাচ অফ করে রেমিংটনের ফ্লাই দিয়ে টার্গেট করেই রেখেছিলাম। এবার ট্রিগারে চাপ দিলাম। সগর্জনে রাইফেলের সফট নোজড বুলেট বেরোনো, বাঘিনীর ওপর দিকে লাফ ও আমার নাকে বারুদের গন্ধ ছাপিয়ে একটা মোটকা গন্ধ লাগা, এই তিনটে একসাথে হলো। বলা বাহুল্য, টার্গেট আমিও মিস করেছি, কিন্তু বাঘিনী করেনি। বাঘিনী আমার ও কর্নেলের সামনাসামনি জায়গা থেকে লাফ দিয়ে কোনাকুনিভাবে ঝাঁপিয়ে পড়েছে ও ওই অবস্থায় হারানবাবুর টুঁটি কামড়ে আবার মাটিতে পড়েছে। আমাদের চোখের সামনে বাঘিনী হারান ভট্টাচার্যের টুঁটি কামড়ে তাকে বনের আরও গভীরে নিয়ে গেল। আমরা কিছুই করতে পারলাম না। বাঘিনীর মুখে মুখ ওপর দিকে হয়ে ঝুলতে থাকা হারানবাবুর তারের চশমার কাঁচে চাঁদের আলোর প্রতিফলন আমি কোনোদিন ভুলব না। আর মাচায় বসে থাকার কোনো মানে হয় না। আমরা নামলাম। আলিদা বেশ নাড়া খেয়েছেন ঘটনায়, স্বাভাবিক। ওনার পাশ থেকেই বাঘিনী হারানবাবুকে পেড়ে নিয়ে গেছে। এর পরের উল্লেখযোগ্য বিষয় সামান্যই। জঙ্গলের কোথাও বাঘিনীর পায়ের ছাপ পাওয়া যায়নি। শুধু আমাদের মাচা থেকে আরও 15 মিনিট হেঁটে গভীর জঙ্গলে একটা মনসা ঝোপের নিচে হারানবাবুর আধ খাওয়া দেহটা উদ্ধার করা গেছে। বাঘিনী বা বাঘের খাওয়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ বুধবার। আজ আমরা ভেসেলে করে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সঙ্গে আলিদা আছেন। উনি নেতাখালিতে নেমে যাবেন। সেখান থেকে যাবেন হাসনাবাদ থানায়। ডেকে আমরা সবাই বসে আছি। কর্নেল একটা মোড়ায় বসে পাইপে টান দিচ্ছেন। এবার পাইপ নামিয়ে বললেন, হারানবাবুর ওপর আমার সন্দেহ পাকাপোক্ত হলো ওই ঝামটি দেখে। হারানবাবুর বোন মারা গেছে বেশ কিছু বছর আগে। কেউ মারা গেলে সাথে সাথেই ঝামটি ফেলা হয়, কিন্তু এক্ষেত্রে ঝামটির কাপড় ছিল নতুন, পুরনো নয়। আমি জঙ্গলের সেই জায়গাটা দেখতে যাব বলায় হারানবাবু তড়িঘড়ি সেখানে ঝামটি পোতার ব্যবস্থা করেন। গ্রামেও আমি কিছু লোকের সাথে কথা বলেছি। প্রধানের ব্যাপারে কেউ খুব একটা মুখ খুলতে চায়নি। টুকরো টুকরো তথ্য যা পেয়েছি সেটা জুড়তে আমার খুব একটা অসুবিধে হয়নি। ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে হারানবাবুর বোন টিয়া ভালোবাসত নিচু জাতের একটি ছেলেকে, মাধব মণ্ডল। টিয়াকে ভালোবাসত আরও একজন, সে হলো বিশু। সে হারানের কাছে মাধবের টিয়ার সাথে দেখা করার স্থানকাল বলে দিয়ে ভাবল, মাধব পথ থেকে সরে গেলে টিয়া তার হবে। হারান লোক দিয়ে পিটিয়ে মাধবকে খুন করল। মাধবের মৃতদেহ নিশ্চয়ই জঙ্গল থেকে সরিয়ে পুঁতে দিয়েছিল কোনো চড়ায়। টিয়ার হাত পা বেঁধে ফেলে রাখলো জঙ্গলে, বাঘের খাদ্য হিসেবে। পরে গিয়ে অর্ধভুক্ত দেহ নিয়ে আসার সময় হাত ও পায়ের দড়ি কেটে দিল যাতে বোঝা না যায়। অনার কিলিং তো এই দেশে এক অভিশাপ। সুন্দরবনে বাঘের পেটে যাওয়া খুব সাধারণ ব্যাপার। হারান সেই সুযোগটাই নিল। চাঁদের গায়ে চাঁদ লাগা, অর্থাৎ নারী পুরুষের প্রেম ও মিলন,
এর মধ্যে জাত ধর্ম কিচ্ছু আসার কথা নয়, কিন্তু সে আর বুঝছে কে? টিয়া মরল, বিশু হয়ে গেল সেই শোকে খ্যাপাটে মাতাল। হারানের মেয়েও সম্ভবত এমন কাউকে বিয়ে করতে চায় যে হারানের মনোপুত নয়। টিয়া মারা যাবার পর থেকেই এই অলৌকিক কাণ্ডটা শুরু হয়েছে। নদীর পাড়ে ওই জঙ্গলে যাকে আমরা দেখলাম, সে মেয়েটি টিয়া, বা বলা যায় তার অশরীরী রূপ। আর বাঘিনী, সে হলো মায়া বাঘিনী। তাকে গুলি করে মারা কারুর কম্য নয়। টিয়ার মৃত্যু মুহূর্তের মধ্যে এক তীব্র আর্তি, দুঃখ, রাগ কেন্দ্রীভূত হয়ে এক প্রতিশোধ স্পৃহায় পরিণত হয়। বাঘিনী রূপে অন্ধ এই স্পৃহা, একে তাকে মারলেও তার আসল কাম্য ছিল হারানের মৃত্যু। আমার বিশ্বাস, হারান ভট্টাচার্যের মৃত্যুর সাথে সাথে এই অলৌকিক কাণ্ডরও অবসান ঘটল। কিন্তু কর্নেল, মায়া বাগিনীর কথা আমি রিপোর্টে লিখি কেমন করি বলুন তো? কর্নেল মাথা নেড়ে বললেন, না, এই কেসের রিপোর্ট লেখা সম্ভব নয় আলী। সত্যি লিখলে সেটা বিশ্বাসযোগ্য হবে না। লিখে দিও কেস আনসলভড, কতই তো থাকে। এই রহস্যময় সুন্দরবনের আরও একটা রহস্য এই হেতাল গরানের বনেই চাপা পড়ে থাক। মিঠে রোদ এসে পড়েছে আমাদের গায়ে, বইছে শীতের আমেজ মাখা নদীর হাওয়া। কাছের একটা ছোট্ট দ্বীপের জঙ্গল থেকে ডেকে উঠল বসন্ত গৌরী। পুত পুত পুত। শুনছিলেন ইভান গুপ্তের কর্নেল হিমাদ্রি শেখরের অভিযানের গল্প চাঁদের গায়ে চাঁদ। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সঞ্জয়, সঞ্জিত, অপু, সঙ্গীতা এবং গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।